অদিতি, হ্যালো জিনাত। কেমন আছো? ঠিক ঠিক তুমি? আমি ভালো আছি। তোমার তো আচ্ছা। বাহারি কানের দুল লাগিয়েছো। আরে আরে, মাঝে মাঝে সাজতে আরে মেকআপ বাপ করতে রে থাকি। বাপ, এটা কি জেড নাকি? না, না। আচ্ছা, আর সুন্দর একটা রং। ভালো লাগছে খুব দেখতে। হ্যাঁ, থ্যাংক ইউ। কালারটা ভেরি সুদিং। কেমন ঠিক যাচ্ছে আছে, তোমাদের? চলছে। আজকে ইটস গোইং টু বি 95 ওহ, রে টেম্পারেচার। বাপ রে। হ্যাঁ, দ্যাট ইজ হট। বাইরে যেও না, পানি টানি খাও বেশি করে। প্যাকিং আ ফিউ মোর পাউন্ডস বিকজ আই এম নট এবল টু ওয়াক। তাই তো। তাই এই গরমের মধ্যে হাঁটাটা আমার মনে হয় সেফও না, সো বি কেয়ারফুল আর কি। ইয়া। তবে যা হয়, আমাদের এখানে খুবই সুদিং। আমাদের অ্যাকচুয়ালি ঠান্ডা পড়ে যাচ্ছে, বলো না। রাতের বেলা টেম্পারেচার প্রায় সিক্সটিজে নেমে যায়। তো একটু ডিসঅ্যাপয়েন্টিং যে সামারটা শেষ হয়ে যাচ্ছে। তবে ওই আহ, আসে ভৈরবর বদলে ওই আসে শীত। শীতকাল, এখানে সেই শীতকালটা। আমাদের জন্য তো বেশ একটু এক্সট্রিমই হয়। তারপরেও ইট ওয়াজ আ ওভারঅল গুড সামার ছিল অদিতি। অনেক অ্যাক্টিভিটিস ছিল, অনেক আনন্দ ছিল। কিন্তু মানে ইট ওয়াজ এ মিক্সড ব্যাগ। এবং শেষ হলো সাংঘাতিক একটা দুর্ঘটনা দিয়ে আর কি। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার ছেলে, তার বয়স হলো 29 বছর আর কি। সে ডাক্তার ছিল, রেসিডেন্সি শুরু করলো, তার সেকেন্ড মান্থটা চলছিল। ওর মধ্যে ওকে ও ওর ওর রুমে ওকে মানে মারা গেছে পাওয়া গেল আর কি। সো ইট ইজ আমাদের জন্য আটারলি শকিং একটা নিউজ এটা। বললাম না, আমরা ওয়েট করছি ওর বিয়ে খাবো, বিয়ের জন্য যাব, বা মানে এই সময়গুলো যে পজিটিভ জিনিসগুলো হয় ওগুলোর জন্য ওয়েট করছি। আর তার মধ্যে এই দুঃসংবাদ আসলো। কি তো সাংঘাতিক। সেটার জন্য আর কি, যে তারপরে আমি গত উইকেন্ডে অ্যাকচুয়ালি আমার বন্ধুটাকে দেখতে আমি ফ্লোরিডা গিয়েছিলাম একদিনের জন্য। তো ওটাই আর কি, যে শোক এমন একটা জিনিস যে আসলে তো কোনো রকম ইয়ে নাই আর কি। ওটার তো কোনো তোমার রেসিপি বুক নাই, বা কোনো মেথড নাই কিভাবে কে প্রকাশ করবে। ওর জন্য যেটা দেখলাম আর কি, পার্টলি ও খুবই আর কি মানে শেল শকড একদম। ধরো, দের আর টাইমস নর্মালি কথা বলছে, দের আর টাইমস কাঁদছে, এরকম আর কি। যে তো এত বড় একটা আঘাত মানে কিভাবে যে ও ডিল করবে, সেটা আর কি, যে ওটা ভেবে পাচ্ছি না আমিও। যে ওর সাথে যখন কথা বলি, ওকে কি বলে আমি একটু কিছু মানে ওর দুঃখ লাঘব করতে পারবো, কিংবা ওকে একটু আপলিফট করতে পারবো, ঠিক মানে খুঁজে পাচ্ছি না। তোমার মধ্যেও বাধা, ওর মধ্যেও বাধা জিনিসটাকে। তো একটা পেন্ট আপ গ্রিফ ইজ এ এনার্জি, রাইট? সো এনার্জি নিডস আউটলেট। সুতরাং হুম তুমি সেটাকে কিভাবে বার করবে সেটা আমি দেখেছি। তুমি যখন ইন দ্য ডেজ ওয়েন ইউ আর নট ফিলিং রিয়েলি হ্যাপি, তখন তুমি কখনো পোয়েট্রি লিখেছো। হুম হুম Poetry खूब sad. As a empath, I feel saddened. It's very difficult to handle emotion. Then I went and did a little bit of research why people write this poetry, and then I understood that it's a way of tackling the grief because grief is now getting a হুম form হুম of poetry. And the moment you turn it into words and the poetry, the grief leaves you. It's through the portal of this alchemy. হ্যাঁ, যেখানে হুম তোমার সাংঘাতিক গ্রিফটা একটা বিউটিফুল পোয়েমে বেরিয়ে আছে। আর বেরিয়ে গিয়ে তোমার ভেতর থেকে গ্রিফটা টার্ন করে ও ওয়েভের মতন গিয়ে ওখানে মিলে যাচ্ছে। হ্যাঁ, হুম হুম you are enchanting many people with the হুম 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 awesomeness of the poetry, and also it is healing for you. So I think হুম যদি তার কোনো ফ্যাকাল্টি থাকে যেটা সে লেখে বা আঁকে বা গায়। শি ইজ এ গ্রেট রাইটার, সো এটা খুব ভালো বলেছো। যে ও হয়তো এইভাবে কিছুটা ওর ইমোশন গুলা, ইট উড বি ক্যাথারসিস ফর হার আর কি। যদি ওগুলা করতে পারে তাহলে হয়তো শি উইল ফিল বেটার। আর এমনি আমি জানি না যে স্ট্যান্ডার্ড ফরম্যাট গুলো আছে যেগুলো আর কি বইতে লেখা আছে, ওগুলা করে কি আসলে মানুষের খুব একটা উপকার হয় কিনা। যেমন ধরো, আমিও একটু মানে অবভিয়াসলি ওকে একটু হেল্প করার জন্য চেষ্টা করছি, যে মেথডিক্যালি কোনোভাবে কি কোনো সিস্টেম্যাটিক ভাবে ওকে হেল্প করা যায় কিনা। তো ওখানে বলে যে তুমি ফার্স্ট অফ অল মানে অ্যাকনলেজ করো যে তোমার এই জিনিসটা হয়েছে, হ্যাঁ, তোমাকে গ্রিফটা জিনিসটা ঘটেছে, এই জিনিসটা মেনে তোমাকে ধরো কাঁদতে হবে। হ্যাঁ, তোমাকে কষ্ট পাওয়া যে কোনো ভাবে তোমার, যার কাছে তুমি ডিপেন্ডেবল মনে করো, তার কাছে এক্সপ্রেস করতে হবে। ইন দ্য মিন টাইম বলে যে তোমার শরীরে টেক কেয়ার করতে হবে, হ্যাঁ, ঘুমাবে যদি পারো। বাট এগুলো ইজিয়ার সেড দ্যান ডান, তো তাই না ওয়াই, একটা। while you say that thing যে তোমাকে অ্যাকনলেজ করতে হবে, তুমি এই কথাটা বলে, রাইট? যে তুমি হুম জিনিসটা হুম অ্যাকনলেজ করবে কার কাছে? নিজের কাছে। দ্যাটস আ নিজের কাছে, একদমই উইট নিজের কাছে। দ্যাটস আ উইটনেস। মানে তুমি তো হ্যাঁ
এই আর্থে আছো, তোমার ভেতরে ভগবান আছে, তোমার উইটনেস অ্যান্ড কানেক্টিং ব্যাক টু গড, ট্রাইং টু ফাইন্ড why is this grief, is there any reason for this grief, অ্যান্ড সেখানেই সলিউশনটা খুঁজে পাওয়া। অ্যান্ড ওয়েন ইউ আর সিঙ্গিং, ধরো আজকে আমি একটা গান শিখছিলাম আমার গানের গুরুজির কাছে। আম, তখন এসো শ্যামল সুন্দর, উনি বললেন হুম সুন্দরটা সুন্দর, হ্যাঁ, এসো শ্যামল সুন্দর, হ্যাঁ, আমি জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল, হ্যাঁ, হুম সুন্দরটাকে সুন্দর করে প্রোফাউন্ড, সো হুম। ওয়েন ইউ আর ডুইং দ্য, আমি বিচ্ছিরি করে গেছি, ইটস না বিসাইডস না দ্য না পয়েন্ট, না, কিন্তু সুন্দরটা যখন ইয়ে করবে তখন ইউ আর কানেক্টিং উইথ গড, কারণ ইউ এনিথিং হুম সত্যম শিবম সুন্দরম, হ্যাঁ। হুম হুম আহ, হুম মানে এটাতে এক্সপ্রেশনে ইউ আর নট অনলি গোয়িং ব্যাক টু ইউর উইটনেস, আর অলসো ইউ আর কানেক্টিং টু দ্য স্পেস উইচ ইজ গড। হুম হুম আমার হুম মনে হয় সেখানে এরকম ভাবে এনার্জিকে সুন্দর করে আহ হুম যদি তুমি ইয়ে চ্যানেল করতে পারো। চ্যানেল করতে হুম পারো, যেরকম যে হুম আঁকে, সে আঁকাটা হচ্ছে হুম at that moment it's evoking some emotions, হ্যাঁ, and it is a stationary field যেখানে তুমি আঁকাটাকে এনজয় করলে, and then you take whatever, like মোনালিসার আর্টটা ইয়ে করবে, but it's like if she knows music, music is like more temporally হুম স্পেসটা, হুম হ্যাঁ, তুমি হুম স্পেসের হুম থেকে মিউজিকের তো ইয়ে নেই, তোমার মনের মধ্যে মাইন্ডের মধ্যে ভাইব্রেশন থেকে তুমি ওয়ার্ডগুলোকে অ্যাসেম্বল করছো, তাকে প্রাণ দিচ্ছ, হুম আবার সেই স্পেসের মধ্যেই রাখছো, আর বহু বছর পরেও সেই মিউজিকটা তোমাকে এলিসিট করছে, বিকজ ইটস টাগিং অন ইয়োর হার্ট, ইটস টাগিং অন ইয়োর ব্রেন। সুতরাং আমার হুম মনে হয় আর্ট, এনি ফর্ম অফ আর্ট, মিউজিক, ড্যান্সিং, এনি হুম ফর্ম অফ পোয়েট্রি রাইটিং, হ্যাঁ, হুম হুম এটাকে give you এনার্জিটাকে purpose, ট্রান্সফর্ম করতে no? হবে, Give you এনার্জিটাকে গ্রিফ এনার্জিটাকে ট্রান্সফর্ম করতে হবে। right, While its exactly initial এটা ধাক্কাটা must be very difficult, so you need to connect, acknowledge your grief, but হুম of course you have to take care of the health, but আমি জানি না যে আহ, আ- আর একটা জিনিস বলবো, যে দেখা গেছে যারা কিনা পিপল হু আর মোর রিলিজিয়াস, মেবি কাউন্ট স্পিরিচুয়ালিটি ইন ইট, বাট মোর লাইক আ রিলিজিয়াস ইয়েতে পড়ে, তাদের লঞ্জেভিটিটা ইজ মোর। হুম হুম কেন? হুম ওয়াই ইজ ইট লাইক দ্যাট? কারণ যারা রিলিজিয়াস বেশি হয়, তারা দে আর ফলোইং আ প্রোটোকল, যে এই সময় ঠাকুরের কাছে যেতে হবে, দে আর মোর ডিসিপ্লিন, সাম কাইন্ড অফ ডিসিপ্লিন স্ট্রাকচারিং শেখাচ্ছে, হুম 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 হ্যাঁ। হুম আর তারপরে হচ্ছে ইউ আর কানেক্টিং উইথ দ্য ম্যাসেস, হ্যাঁ, হুম হুম লোক যেখানে যায়, হ্যাঁ, আমি যাই না, আমি এক্সট্রিমলি স্পিরিচুয়াল, আমি কোনোদিন কোনো জায়গাতে যাই না, ইট ইজ মাই লিমিটেশন বলতে পারো, কিন্তু দেখা গেছে যারা যায় হুম তারা একটা দিন বেশি দিন বাঁচে, হ্যাঁ, সুতরাং হুম মেবি শি নিডস টু ফল ব্যাক অন হুম। কানেক্ট সেটাই কানেক্ট। সেটা আমারও মনে হয় যে ধরো অনেক সময় হয় না যে নিজের উপর অনেক দায়িত্ব নিয়ে ফেললে যে আমি বুঝি আমি জানি আমি করি, তাহলে তো হয় না যে সবকিছুর জন্য নিজেকে রেসপন্সিবল ধরা হয়, ওয়ারেজ তুমি যদি সোর্সের কাছে মানে রেসপন্সিবিলিটি দিয়ে দাও, মানে রিলিজিয়াস ফর্মে রিলিজিয়সিটি থেকে হোক বা স্পিরিচুয়ালিটি থেকে হোক, তাহলে নিজের উপরে তোমার রেসপন্সিবিলিটি কমে আসে আর কি, যে যেটাই হচ্ছে যাই হচ্ছে এর হয়তো অন্তর্নিহিত একটা মিনিং আছে, এবং যেটাই আছে সেটা সোর্স আমার জন্য ভালো মনে করেই করছে। তো এই বুঝটা আসলে আসলে ওরকম ভাবে হ্যাপিনেস তো কোনো একটা বস্তু না, না যে তুমি বা তোমার কি বলে কোনো ধরনের সলেস কোনো একটা বস্তু না, এটা হলো একটা ফিলিং, হ্যাঁ, একটা কোনো একটা জায়গায় উঠে যাওয়া। ওই উঠে যাওয়ার মাধ্যমটা যদি রিলিজিয়ন হয় কি বা তোমার স্পিরিচুয়ালিটি হয়, মিউজিক হয়, পোয়েট্রি হয়, বি দ্যাট অ্যাজ ইট মে, জাস্ট গেট দেয়ার। কালকে দেখছিলাম আর ইউটিউবে একটা এক্সপ্লেন করছে একজন ভদ্রলোক, যে whenever he goes into that deep area, like he left Greece, and he's thinking he's in a dark tunnel, so he's drawing this dark tunnel, in between the dark tunnel segments উনি নিজেকে ইমাজিন করছেন কাচের মধ্যে থেকে আলো আসছে, করতে করতে কোথায় একটু বেশি আলো, মানে উনি যেন ছবির মধ্যে দিয়ে যেন আনন্দটা খুঁজে পাচ্ছেন, বুঝতে পারছো? হুম হুম আমার খুব হুম ভালো লেগেছে, আমি তোমাকে ইউটিউবটা সেটাই সেটা আমরা প্রত্যেকে আর কি আমাদের ওন জয়, ওন কি বলবো আমাদের ডেস্টিনি, ওটা আমরা খুঁজে নিচ্ছি, আমরা এভরিডে ওটার জন্য নিজে নিজের মতো করে চেষ্টা করছি, কেউ কেউ ছবি দিয়ে যেটা বললে, কেউ গান দিয়ে, কেউ ধর্ম দিয়ে, কিন্তু ওইটা আর কি যে অন্যকে হার্ট না করে এগুলো যদি করে যেতে পারি, এবং এই যে আমাদের এক্সিস্টেন্স এটা যদি মানে আমরা কি বলবো প্লেজেন্ট টলারেবল
করতে পারি, সেটাই হলো আর কি আসল। আর এমনি তো স্পিরিচুয়ালি চিন্তা করলে যেগুলা বলে আজকাল, অথবা ওই যে বারবার বলি না, আমার আজকাল কোয়ান্টাম ফিজিক্সে খুব ইন্টারেস্ট হয়, এটা সেটা আমি দেখতে থাকি। তখন মনে হয় তুমি যদি মাল্টিভার্সের লোক হও, তুমি যদি একখানে মরে গিয়ে থাকো, আরেকখানে হয়তো তোমার সেই মানে প্রেজেন্সটা এখনো আছে, এখান থেকে তুমি উঠে গেলে জাস্ট টু জয়েন তোমার আদার এক্সিস্টেন্স। সো সবটা তো আমরা বুঝিও না, খালি এটাই আর কি যে আমি, আমার কাছে যেটা মনে হয় যে সোর্স ইজ ভেরি কাইন্ড। সোর্স অসম্ভব আর কি, কি বলবো, লুকিং আফটার আস। আমরা যেখানে যাই, যখন যেখানে আর থাকি, কোনো মানে আছে এখান থেকে হি চলে উইল লুক যেতে আফটার গেছে আস। মাল্টিভার্সে কোনোভাবে সে বেঁচে হ্যাঁ, আছে সে ইন সাম ফর্ম অ্যান্ড হ্যাঁ, মোরওভার হ্যাঁ। তোমার ওই রিল দেখে দেখে আমারও মাথা খারাপ হয়ে গেছে সিনা। আমার মানে বোঝার চেষ্টা করছি অদিতে, মানে এরকম যখন একটা দুর্ঘটনা ঘটে, ধরো যারা লাইফ সাইকেল কমপ্লিট করে, আমাদের পেরেন্টসরা যখন গিয়েছেন, বা একটা এলডারলি মানুষ যখন যায়, তখন এক ধরনের ইয়ে থাকে যে না, আমাদের তো আলটিমেটলি যাওয়া লাগে, লাইফের একটা সার্কেল অ্যান্ড সাইকেল আছে, ওটা কমপ্লিট করলে এটা একটা মানে পূর্ণাঙ্গ জীবন মানুষ গেল। যখন এইরকম ভাবে হয়, তখন এটা মানে বের করার চেষ্টা করি এখান থেকে, যে সেন্সলেস জিনিসটার মধ্যে কি সেন্স আনা যায়, ওটা আর কি, যে আমাদের জন্য বলো, আশেপাশে যারা আছে, প্লাস ওর প্যারেন্টসদের জন্য, ওদেরকে তো মানে দেখা যায় না। তো একটা বাচ্চা বড় করতে, একটা ডাক্তার বানাতে, মানে ইটস এ লট অফ ওয়ার্ক অন প্যারেন্টস পার্ট অলসো, তাই না? যেই পরিমাণ এফার্ট তারা দিয়েছে। তো ওই জন্যই বলছি, আমার ছোটবেলায় ওই আমাকে। রিল দেখেছি না তো আমার মনে হয়েছে গতকাল আমি ঘুম থেকে উঠেছি দেখছি আমি একটা কোনো একটা হস্টেলে বা কোথাও একটা এক্সাম দিতে গেছি হুম, সেখানে আম, আমি একটা নিউজ পেয়েছি যে আমার বাবা মারা গেছে ইউনো আমার বাবা মারা গেছে 13 বছর বা 14 বছর আগে, হ্যাঁ। দিন হয়ে গেছে। তখন আমি ভাবছি কি হুম, হুম, বাবা মারা গেছে আমি কি মাকে বলবো না বলবো না, এই মুহূর্তে আমি আই ইন বিটুইন টু ক্যাচিং ট্রাইং টু ক্যাচ আ ফ্লাইট, আমি কি করি, আমি নিজের মধ্যে খুব ওয়ান্ডার করছি অ্যান্ড আই এম সোয়েটিং অ্যান্ড ইট ইজ সো রিয়েল অ্যান্ড দেন আই এম সেইং মাকে কেন বলতে হয়, মাও তো মারা গেছে, মা তো তার বাবার 1 মাসের মাথায় মারা গেছে, সো একই আই মুহূর্তে এম তুমি কাইন্ড অফ কত ফ্লোটিং জায়গায় বিটুইন দ্য এক্সিস্টেড। মাল্টিভার্স ইন দ্যাট হ্যাঁ। কসমিক ওয়ার্ল্ড, হ্যাঁ। হুম, সুতরাং while we know understand nothing, but I got that sense maybe it was because of the reels you sent, because reels গুলো আজকাল তো 3D অ্যানিমেশন করে হুম, আহ, হুম, ইয়ে হুম, করে, হুম। সুতরাং আমি আই এম কাইন্ড অফ ফ্লোটিং বিটুইন টু ওয়ার্লডস এরকম একটা সেন্সেশন নিয়ে ঘুম থেকে উঠেছিলাম। একদম অদ্বিতীয় ওইটাই আর কি, যে যখন আমরা ঘুমিয়ে যাই, হ্যাঁ, আমার তো বডিটা তখন মানে স্তেজ হয়, কিন্তু আমার যে সাবকনশিয়াস, ও তো ভীষণ অ্যালার্ট। ও তো এটা ওটা ঘুরে বেড়াচ্ছে, ওখানে ও কোথায় যাচ্ছে, কোন ডাইমেনশনে যাচ্ছে, কোন ইউনিভার্সিটি যাচ্ছে, আমরা তো ওগুলো কিছু জানি না, তাই না? তারপর হয়তো আমি উঠি, তখন আমার বডি কানেক্টস উইথ মাই, আমার সোল বা যেটাই হোক। তো কিন্তু ওই সময়টাতে আমার সাবকনশিয়াস অনেক কিছু করে ফেলেছে, তাই না? And আবার যারা শুনেছি সায়েন্টিস্টদের মানে ইয়েতে, যে ও সাবকনশিয়াসের মানে ইয়েটা আর কি, এনর্মিটি অনেক আমাদের কনসিয়াস মাইন্ড বা কনসিয়াস আমাদের যে এটা আছে এক্সিস্টেন্স, তার থেকে অনেক বড়। সে তো বটে, আর যে মা তার তার সন্তান হারিয়েছে আই থিঙ্ক ইন দ্য কোয়ান্টাম ফিজিক্সের ওই হুম, জায়গাতে যেখানে থিওরি অফ এন্ট্যাঙ্গলমেন্ট, হ্যাঁ, সে তো কোথাও না কোথাও নারী হুম, হুম, কানেক্টেড আছে, হুম। সুতরাং সেই আচ্ছা। ক্রিয়েটিভিটি তাকে দিয়ে তাকে ছোঁয়া যায় না জেনাত, আমি জানি না মানে সাম সংস লাইক যেগুলো দুজনে শেয়ার করছে বা সাম ফর্ম অফ মিউজিক আর্ট। আমি শিওর যাই, আমি শিওর যাই, সেটাই আর কি। হয়তো এই ফিজিক্যাল ফর্মে যায় না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই যে ফিলিংটা, ফিলিং এর তো কোনো ফিলিংটা অবধ আমার নাই, তোমার যে তাই না? হার্টটা গেটিং ক্রাশ আচ্ছা, তোমার, হ্যাঁ, সেটা তো মিথ্যে নয়, সেই যে তোমার যে নার্ভ এন্ডিংস গুলো যে স্টিমুলেটেড হচ্ছে অটোনমিক নার্ভ এন্ডিংস গুলো, সেটা তো, হুম, সো ইউ আর হুম। ইভোকিং দ্য এনার্জি ইজ ফিলিং ইট, এনার্জি তো ডাইড করে না, হ্যাঁ, হ্যাঁ, এনার্জি সো তো। ওটা অনেক উপরের লেভেলে নিতে পারলে মনে হবে যে উই হ্যাভ মেট অ্যাগেন, উই হ্যাভ সিন ইচ আদার অ্যাগেন, হ্যাঁ, এরকম ফিলিং আসতে পারে। কিন্তু তার জন্য হয়তো তুমি যেটা বললো, অনেক সাধনা করতে হবে, অনেক চর্চা করতে হবে, অনেক টাইম দিতে হবে। তবে ওগুলাই হয়তো যখন মানুষ এখান থেকে মানে শরীরটা রেখে চলে যায়, তখন ওগুলাই বোধহয় আমাদের একমাত্র মেবি রাস্তা, যে আমাদের রাস্তা, প্রিয়জনকে। মেবি সেটাই সেই রাস্তাই প্রয়োজন, আমাদেরও পিউরিফিকেশন হচ্ছে, আমরাও আর আমরা ওয়াইজ হচ্ছি, হাউ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ সামওয়ান পাসিং অ্যাওয়ে, হ্যাঁ, কারণ এলে সারাক্ষণ হুম, যে জীবনে আনন্দ করি, আনন্দ মেলা হয়ে থাকে, you হুম, are getting to হ্যাঁ, meet your witness, you are not getting to meet your soul, not understanding the purpose of your life, maybe এটাই ওর পারপাস, মেবি ওর ওর এখন um, ওর জীবনে ভগবান বলছে তোমার এখন সন্তানের দায়িত্ব শেষ হয়ে গেছে, তুমি হুম, আর হুম, হুম। নিজের জন্য ওপেন এক্স্যাক্টলি, করো। ওকে প্রত্যেককে ওর টাইমই দেওয়া হয়, ওর মধ্যে ওরা এক্সেল করে, ওর মধ্যে ওদের যা দায়িত্ব, কর্তব্য, এক্সপেকটেশন ওরা নিয়ে আসে, ওগুলো ওরা কমপ্লিট করেই যায়। আমি প্রিটি শিওর কমপ্লিট করেই যায়। ওর
বাকি সামনের জিনিসগুলো হওয়ার কথা না, বাট আমরা যেহেতু মানডেন, আমরা যেহেতু খুবই মেটেরিয়ালিস্টিক ভাবে জিনিসপত্রের দিকে তাকাই, ওরকম আমাদের মনে হয় আর কি। তো না, এটা আর কি, যেমন ছোটবেলার কথা আমাদের মনে হয় যে না, প্যারেন্টসরা অনেক আমাদেরকে ইয়ে করতো আর কি, আমাদের জন্য। ওদের কি বলবো, ওদের সেই সেন্সে কোনো জীবনও ছিল না, আমাদেরকে মানুষ করতে গিয়ে ওরা অর্ধেক ওখানে মরে গিয়েছিল। ওরে বাপরে, আমরা এত দুষ্টু এত বান্দর ছিলাম, দুনিয়ার দুষ্টামি করতাম। ওইগুলো আর কি এখন মনে হয় যে মানে প্যারেন্টস হওয়া দুই দিক দিয়ে আর কি টাফ। একদিকে হলো তো এই Tough। সমস্ত। আর আর তুমি তো জানো না মানে এখন আমরা বড় করছি উইথ দ্য থট আমাদের ড্রিম ইয়েতে হবে, কিন্তু জিনিসটা কিভাবে ইভলভ করে ভগবান হয়তো হুম। জানে যে এর এভলিউশনটা এখানেই থামা থাক, তাহলে আরো সুন্দর জীবনটা হবে এই মেয়েটার। হ্যাঁ, আমরা তো জানি না সেটা, ভগবানের বিচারে তো আমাদের। সেটাই, সেটাই, ওই জায়গায় এসে আমাদের জন্য একটু পুরো একটা কালো পর্দা, আমরা এর বিয়ন্ডে কিছু বুঝতে পারি না। থিওরাইজ করতে পারি আমরা, মানে অ্যানালাইজ করতে পারি, কিন্তু ডেফিনেটলি বলতে পারি না যে অ্যাকচুয়ালি এরপরে আর কি কি এরপর একটা হচ্ছে। দারুণ সুন্দর জীবন ছিল সেটাও গ্যারান্টিড নেই। হ্যাঁ, না, না, কত নট নেসেসারিলি। কমপ্লেক্সিটি, কত কমপ্লেক্সিটি লাইফে আসে। সুতরাং হ্যাঁ, হ্যাঁ, ভগবান হয়তো এইটুকুই আমার জন্য রেখেছিল। আম, হ্যাঁ। জানি এখানে আর। তবে প্যারেন্টিং এর ব্যাপারে ওইটাই বলছিলাম যে আমাদের ছোটবেলায় আমাদের বাবা মার ভীষণ স্ট্রিক্ট ছিল। মানে আমরা কি খাবো, কোথায় যাব, কার বাড়িতে যেতে পারবো, মানে আমি তো মানে এখন চিন্তা করলে মনে হয় মাই গুডনেস, এত চাইল্ডিশ ছিল। একবার আমার মনে আছে আমি একটা বিয়েতে যাব, বুঝছো, তখন আবার খুব আর কি ফ্যাশন হয়েছে যে বাংলাদেশে ইয়ে পরে, মহিলারা লুঙ্গি পরে। লুঙ্গি কোন ফুল উপরে গেঞ্জি লুঙ্গি এরকম মনে পরে যাবে। আছে, মনে আমি আছে। বোধহয় ক্লাস সেভেন, গ্রেড সেভেন বা এরকম কিছুতে ছিলাম, যাবো রেডি টেডি হয়েছি। আমার বাবা আমার দিকে একটা গ্ল্যান্স দিল আর কি। ওর একদমই মনে হয় না যেটা অ্যাপ্রোপ্রিয়েট। ওরে বাবা, মানে আমার ঠিক মনে নাই থাপ্পড় দিয়েছিল কিনা, দিতেও পারে, মনে নাই, কিন্তু যে এক্ষুনি এটা বদলে আসো, নাহলে তুমি কোথাও যাচ্ছ না। সাথে সাথে একদম মানে হুজুরের মতো কোথায় কাপড় যাব, পরতো। কিসে যাব, আমার মনে আছে হুম, আমাদের পাড়ার একজন মহিলা অ্যাক্ট্রেস ছিল, অ্যান্ড অ্যাকচুয়ালি শি ইজ এ ভেরি ইভলভ সোল, নট অনলি শি ইজ বিউটিফুল অ্যান্ড শি হ্যাজ অ্যাক্ট, শি ইজ অলসো গুড সিঙ্গার অ্যান্ড শি ইজ এ পায়াস সোল। কিন্তু হুম, একটা থাকে না একটা ভেতরে মা বাবার একটা হেজিটেশন। আমার বাবা ছিল ওরকম, ওরকম ছিল না, কিন্তু মা হচ্ছে তুই যাচ্ছিস ওকে, তোর মতলবটা কি, ওয়াই ইউ গোয়িং দেয়ার, হ্যাঁ ওই পথেই তুই যা, হ্যাঁ, ওখানেই তুই মানে চরণামৃত। একবার ওখানে গেলেই মনে হয় আমাদেরকে ওরা মন্ত্রমুগ্ধ করে ফেলবে, তারপর আমরা ওই জন্য আমরা নটি হয়ে যাব, বুঝছো, নটি হয়ে এইটা। যাও, বুঝতে পারছো? অথচ আমার অথচ প্যারেন্টসেরও ওখানে সেম গেলে হয়। হয়তো, ওখানে গেলে হুম। হয়তো আমারই সোলের পিউরিফিকেশন হতো, বুঝতে পারছো? হ্যাঁ, মানে কিন্তু আর আর আমি তখন ছোটবেলায় না অতটা আমার ইয়ে ছিল না, কিন্তু আমার দিদি আর বোনের, হ্যাঁ, ওরাই খেতে উত্তম মাধ্যম, ওরা দেখতে সুন্দর ছিল, ওরা হুম। ওই সব জিনিসপত্র হ্যাঁ, তা আমার ফর আমার নাথিং, ছোট। মানে অটোগ্রাফ হ্যাঁ, নেওয়া হচ্ছে ঠাস ঠাস মার ফর নাথিং। হাই হাই বেচারি গুলা। হ্যাঁ, তো ওরা একটা সেলিব্রিটি দেখেছে নিয়েছে, তো দ্যাট ডাজন্ট মিন দ্যাট দে আর গেটিং এনি আইডিয়াস। সেলিব্রিটি অ্যান্ড আমার, শি মানে শি ইজ হ্যাঁ, রিফাইন্ড সোল, মানে আমার মা হ্যাঁ, মিট না করে জাজমেন্ট এই যে। হুম, হুম, হুম। না, ওদের ভয় ছিল আর কি যে ওই সমস্ত ধরো প্রফেশন গুলা, ওই সমস্ত এরিয়া অফ ওয়ার্ক গুলো আমাদের দেশে খুব একটা সম্মানের সাথে দেখা হতো না। তো আমারও এরকম, আমার বড় এবং ছোট বোন ওরা ভীষণ মেশার্ড। হ্যাঁ, ওরা কোনো দুষ্টামি করে না, লেখাপড়া করে একদম ছকে ছকে চলে, মাঝখানে আমি ভীষণ দুষ্টু ছিলাম। মানে ও বড়টা কাঁদলেও আমি এক থাপ্পড়, কিরে আমি কেন থাপ্পড়, কারণ বড়টা কাঁদছে, ছোটটা কাঁদলে আমি এক থাপ্পড় কারণ ছোটটা কাঁদছে। তার মানে আমি যদি কিছু করে কমন থাকি, ফ্যাক্টর। হ্যাঁ, কমন ফ্যাক্টর হলো যে আমি নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছি, তো ওরকম আর কি। সো আমরা যখন ছোট ছিলাম আর কি, তো আম, আমার যেমন আমার চুল খুব লম্বা ছিল, আমার চুল একদম মানে আমার কোমর পর্যন্ত লম্বা একদম, মানে ভালো, আমার মার খুব ভালো আমি চুল যখন চুল দেখেছি ছিল। তখন তোমার লম্বা চুল ছিল, তুমি এটা বোধহয় হালে 10 বছরে কেটেছো বোধহয়, রাইট? আমার, হ্যাঁ, হ্যাঁ, পরের দিকে কেটে ফেললাম। তো আমার বোনদেরও খুব চুল ভালো, তো চুল যখন খুব লম্বা ছিল তখন একটা তোমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমার একটা অফার আসলো আর কি। সো ব্যাক ইন দ্য এইটিস, তুমি চিন্তা করো, ওরা বলছে 1 লক্ষ টাকা দিবে, হ্যাঁ, ওইটার জন্য। আর আমার বাবা তো মাথা খারাপ যে অসম্ভব, এটা করলেই তো আচ্ছা, নিশ্চয়ই নাটক তেলটার নাম সিনেমা চলে বলো, যাবে। তেলটার নাম বলো চুলের। মহাভৃঙ্গরাজ কেশ তৈল। ইন্ডিয়াতে এটা খুব চলতো, বেনারস থেকে কলকাতা, খুব চলতো এইটা। মহাভৃঙ্গরাজ কেশ তৈল, ওরা এরকম তখনকার দিন চিন্তা করো। আর আমার তোমার 4 লাখ কিসের লেখাপড়া, কিসের ডাক্তারে, আমি কি চুলের ওইটা করে 1 লাখ টাকা দিয়ে আমি মুড়ি ভাজা খাই, মুড়ি ভাজা খাই, চানাচুর ভাজা খাই, আমার যে কি মন খারাপ হয়েছে। আর আমার বাবা লাইক, ও মাই গড, এই মেয়ে যদি এগুলা করে ও তো একদম বকে যাবে, অলরেডি আধা বকা হয়ে আছে, এতে কিচ্ছু লেখাপড়া করবে না, এবার নাটক সিনেমা করবে, ওই যে বুঝছো। লালি ছিল, রূপা গাঙ্গুলিকে যে ভদ্রলোক ইন্ট্রোডিউস করেছিল ফিল্ম হুম, লাইনে, সে হুম, আমাদের পাড়াতে থাকতো। হ্যাঁ, 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 বাবাকে বলেছিল লালিকে নিয়ে
একটা ই করে বা সেই যে আস্ফালন শুরু হলো। ওই লোকের সাথে বোধহয় জন্মের তরে সম্পর্ক শেষ। অথচ আমাদের ওর এই মেয়ে ধরনের। কিন্তু পড়াশোনায় খুব হ্যাঁ। ভালো, আইএএস অফিসার, হ্যাঁ। হুম। ওর ওয়াইফ ভীষণ ওদের, কিন্তু ওই যে ফিল্ম লাইনে একটা ফিয়ার ছিল, বুঝতে পারছো? হুম। আর ফিল্ম নয়, মানে এনিথিং টু ডু, যদি তোমার অল্প কোনোভাবে ওর সাথে কোনো অ্যাসোসিয়েশন থাকে, আরে বাবা, তো আমি ডিবেট করতাম, so আমার ডিবেটিং এর ওটা আমি ছিলাম, ক্যাপ্টেন ছিলাম, কিন্তু ওই আর কি, ও তখন টিভিতে গেলে যে ও আল্লাহ নেক্সট স্টেপ মনে হয় নাটক করবে। নাটক করে। সুতরাং ওকে, আমাকে নিয়ে ভীষণ ভয় ছিল যে আমি কখন আর কি উল্টাপাল্টা কি শুরু করে দেই। আমার মনে বাট আছে আমাদের ক্লাস 4-এ বোধহয় আমাদের অঙ্কের বাড়িতে যে টিউটর ছিল, মানে শি ইজ এ কনজারভেটিভ গার্ল। ওর বোন নাচ শেখাতো, হ্যাঁ, মানে অন্য পাড়াতে। হ্যাঁ, তো হুম। এসে বলেছিল যে আমাদের বাচ্চারা তো নাচছে, ওরাও জয়েন করুক, কারণ উনি আমাদের 3 বোনকে পড়াচ্ছেন। দেখলাম, হ্যাঁ, তখন বললো আচ্ছা ভেবে দেখবো। এক থাপ্পড়। অন্য পাড়ার ছেলেদের সামনে অঙ্গ সঞ্চালন হবে, কথা ও শুনে। দিদি, এবার আমারটা শুনে তোমাকে বলা হয়নি। আমার বাবা এরকম, আমার তো খুবই মানে ভালো লাগে, নাচ ভাল লাগে, গান ভাল লাগে, এগুলা। তারপরে বললাম না, পূজার মণ্ডপে গিয়ে আমি দেখতাম, আমি নিজে ধুনুচি নাচতাম, মানে আমার খুব মজা লাগতো। তো আমাদের ওখানে একটা ইয়ে খুললো আর কি, নাচ গানের স্কুল খুললো, ওটার নাম হলো সন্দীপন। হ্যাঁ, সন্দীপনে আমার তো খুব ইয়ে, আবার আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল নীলা। নীলার আব্বা আম্মা ছিল আর কি, ওটা মানে ওরা চালাতো, অপারেটর ছিল। তো আমি এসে বললাম যে আব্বা, আমি একটু সন্দীপনে ভর্তি হব। আমার বাবা বলে কি, আমাদের এই সান্ডীপন গুন্ডাপন লাগবে না। গেল এই যে কি আমার। ভয় ছিল কিসে, মানে কোথায় বাচ্চাগুলোকে এক্সপোজ করবে আর্টে টু বিকাম আ সুপিরিয়র হিউম্যান বিইং। না, উল্টা পারলে আর কি, মানে রীতিমতো আর কি বিলিটলিং, এটা একটা তো মানে একটা, তুমি ইস, না বুঝো, এটা তো কি একটা সুন্দর একটা রেস্ট্রিক্টিভ। সুকুমার। হ্যাঁ, তুমি এটাকে কেন বিলিটল করছো? কিন্তু আমাদের বাবা, ওরে বাবা বলছে শান্তিপন গুন্ডাপন লাগবে না। আমি এখনো ভুলবো না এরকম আর কি। আর খুবই খুবই ভীত ছিলেন যে আমরা কোনো সময় হয়তো ওইদিকে, আমি স্পেশালি, আমার জন্য খুব ভয় পেত যে আমি ওগুলাতে ঝুঁকে যাই কিনা। বাট এখন মনে হয় যে না, ঠিক আছে, ওরা আসলে, আমাদের প্যারেন্টসের তো অনেকগুলো বাচ্চা ছিল, তো দুটো মানুষের জন্য অতগুলা মানুষকে মানে আগলে রাখা, ওদের মানে লাইফের বিভিন্ন জিনিসপত্রের দিকে এগিয়ে বাড়াবাড়ি দেওয়া। করেছে, আমরা ক্ষমা করে দিচ্ছি, কিন্তু বাড়াবাড়ি করেছেন ওরা। করেছে, কিন্তু ওই যে আমার মনে হয় ভলিউমের জন্য। ওদের এত বাচ্চা কাচ্চা ছিল তো, বাচ্চারা কি করবে বলো, জীবন বলতে, মানে কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে তো কোনো যাহা জীবনই ভয় ছিল পায় না। তাহাই কিন্তু হয়, এটুকু শুধু বলে আমি থামলাম। আমি আর গল্পে যাহা ভয় পায় তাহাই কিন্তু হয়। এখন বসে বসে এগুলো করছি। হুম হুম। তো তো সেই আর কি না, তারপরেও মনে হয় যে মানে ভালোই ইয়ে করেছে, কিন্তু প্যারেন্টিংটা ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো দেশের জন্য ওরকম ভাবে কোনো রকম তো তোমার ইয়ে নাই, হ্যাঁ, ম্যানুয়াল নাই। সো সবাই আর কি, আর আবার বাচ্চারা তো একজন একজনের ক্যারেক্টার নিয়ে আসে। হ্যাঁ, আমাদের বাসায় ধরো এতগুলো বাচ্চা, কিন্তু মানে কোনো দুইজন তো একই রকম না। লাকিলি মোস্ট অফ দেম সব আর আলাদা, ভেরি। সব আলাদা জিনিস, হ্যাঁ সব হ্যাঁ। আলাদা। হুম। সোলস আর টোটালি ডিফারেন্ট। অ্যান্ড সেটাই। আর সবচেয়ে মজা গ্রিফে আনন্দ, সেটাতে বলতে আমার মনে পড়ে তুমি সেদিন গল্প করছিলে কোভিডের মাস্ক নিয়ে। এবার তুমি আর ওপেন ইট আপ। ওইটা আরেকটা জিনিস আমাদের, বুঝছো, আমি এখন আমার বোনরাও, আমরা হলাম যে ফিয়ার্সলি ঢঙ্গি। হ্যাঁ, আমাদের হলো যে আমরা সারাক্ষণ সাজগোজ করবো, লেখাপড়া করি তো না করি, কিন্তু আর কি। So আমার যে বোনটা আইটি স্পেশালিস্ট, এখনো ওরে বাপরে, যাই করুক না করুক একেবারে লেটেস্ট হাল ফ্যাশনের জিনিসটা পড়তে হবে, লেটেস্ট জুয়েলারিতে পড়তে হবে, একদম টিপটপ। সবাই আর কি এরকম, লেখাপড়া মাসাল্লাহ গুড এট হোয়াট দে আর ডুইং। তো ওই কোভিডের সময় মনে আছে, প্রায় বছর, এক বছর বা আমরা তো এরকম বের হতে পারতাম না। হ্যাঁ, খুবই অস্থির লাগছে, আমরা কেউ বের হতে পারি না, আল্লাহ খালি ব্যাকইয়ার্ডে যাই, মানে মানুষের বাসা থেকে দূর থেকে হ্যালো বলে চলে আসছে এরকম। তারপর যখন একটু খুলে দিল যে না তোমার 10 ফিট, আমার বোন তো ও তো হলো এখানে ডেপুটি কমিশনার অফ আওয়ার কাউন্টি আর কি। তো ওরা যখন ডিসাইড করলো যে না, এখন আমরা ধরো 10 ফিট না কত দূর থেকে, মনেও নাই, 10 ফিট 5 ফিট সামথিং লাইক দ্যাট, যে আমরা ইয়ে করতে পারবো আর কি, মেলামেশা করতে পারবো, তো মানুষের ব্যাকয়ার্ডে গিয়ে গিয়ে তখন পার্টি হওয়া শুরু হলো, বুঝছো। এর মধ্যে আমাদের তো মানে সাজগোজ করতে হবে, এবং মাস্ক হলো তখনও ম্যান্ডেটরি। তখন কি হলো, সবাই একদম ম্যাচিং মাস্ক, ওর মধ্যে সিকোয়েন্স দেওয়া। মুখ গ্রিফেও দেখাইতে না পারি, আনন্দ। কিন্তু মাস্কের ফ্যাশন তো করতে হবে। আমার এখনো ওগুলা মানে ইয়ে হিসাবে আমি রেখে দিয়েছি।
কি বলে, কিন্তু ফ্যাশন তো বন্ধ করা যাবে না। না, আর মানে কি গ্রিফ একটা, নিয়েও মানে ইউ টার্ন ইট ইন্টু ক্রিয়েটিভিটি। তখন কত রকমের চায়না থেকে মাস্ক আসছে, ইন্ডিয়া থেকে হ্যাঁ জড়ি হ্যাঁ নিয়ে আছে, লেস নিয়ে মাস্ক, হ্যাঁ, ফুল ফ্লোরাল মাস্ক, র্যাবিট মাস্ক, কেনাইন মাস্ক, হ্যাঁ, হ্যাঁ, একদম মানে কি একটা হঠাৎ করে মানে এখন অবশ্য অবাক লাগে চিন্তা করলে যে এত অল্প সময়ের মধ্যে ওরকম একটা দুরবস্থা থেকে যে আমরা বের হতে পারবো, দ্যাট ইজ অলসো লাইক একটা বিশাল হিউম্যান ফিট। আমার কাছে মনে হয় যে মানুষ, যাই হোক কোভিড ভ্যাকসিন দিয়ে ইভেনচুয়ালি কি হচ্ছে আমি বলতে পারবো না, অনেক ধরনের হ্যাঁ, কনস্পিরেসি তার মানে থিওরি গ্রিফ আছে। ট্রিগার্স ক্রিয়েটিভিটি জিনাত, ইয়েস অ্যাবসলিউটলি। কিন্তু গ্রিফ বা স্যাডনেস ট্রিগার্স ক্রিয়েটিভিটি, অ্যান্ড ক্রিয়েটিভিটি দিয়ে আবার ইউ ক্যান রিচ, হিল দ্য গ্রিফ। বুঝতে পারছো? এখন আমি ওগুলো দেখি আর হাসি যে আল্লাহ রে, কি রেলেন্টলেস আমরা যে মানুষ তো। হ্যাঁ, আমাদের বাঁচতেই হবে, ওর মধ্যে খুশি করতেই হবে, কিভাবে খুশি থাকতে পারবো, এবার রং বেরঙের মাস্ক লাগাও। তোমার তোমার তো, তুমি তো এক্সট্রোভার্ট, তুমি অ্যাম্বিভার্ট কাইন্ড অফ। আমার তো খুব কোভিডের সময়, 10 মিনিটস জেনাত, ওকে, কোভিডের সঙ্গে আমার সময় ভীষণ ভালো লেগেছিল। তাহলে কার সঙ্গে কথা বলতে হবে না, 10 ফিট দূরে থাকো। বুঝতে সবাই, পারছো? হ্যাঁ আর হ্যাঁ। কাউকে মানে একটুখানি, যারা মানে নেইবার টেইবার কথা বলে গল্প করতে চায়, তাদের সঙ্গে স্মাইল করে এমনি এমনি করে, ইট ওয়াজ সো সেটাই মাচ সে আমাদের কমফর্ট। সবার, হ্যাঁ হ্যাঁ, সবার তো ডিফারেন্ট টাইপের ইয়ে ছিল। তবে মানে ওখান থেকে না আমার ক্যারেক্টারে না ড্রামাটিক আর কি চেঞ্জ আসছে। আমার এখন যেমন দোকানে যেতে একদম ভাল লাগে না, আমি কোনো দোকানে আমি মানে যেতে ইচ্ছা করে না, ওইভাবে ওই জায়গায় ওই মানুষ আমি আর দেখতে চাই না। হ্যাঁ, যার জন্য অ্যামাজন রিয়েলি ওয়ার্কস বেস্ট ফর মি। রাইট। অ্যামাজনের জন্য আমার মনে হয় আমাকে বাঁচিয়েছে, তখনও বাঁচিয়েছে, অ্যান্ড ফর ফর ইয়ে মানে ভালোর জন্য আমার লাইফে একটা বিশাল চেঞ্জ এসেছে। হ্যাঁ, তো ওইখানে গিয়ে সুপার মার্কেটের লোক আমার অসহ্য লাগে। আরো লাগতো কেন জানো, আমি তো আমার প্র্যাকটিস করি হলো যেখানে আমি থাকি, ধরো আমার বাসায় যেখানে তার থেকে 3 মিনিট দূরে হলো আমার মানে অফিস। সো এই নেইবারহুডের লোকজন নিয়ে আমি কাজ করি। সো ওয়েন এভার আই ওয়েন্ট টু আ গ্রোসারি স্টোর, আগে আমি ভয়ে ভয়ে কালা চশমা দিয়ে যাই, রোগী দেখা, আমার ব্লাড রিপোর্টটা আসছে আরে বাবা, আমার তো ফার্স্ট অফ অল আমি একটা প্রাইভেট সিটিজেন, আমার তো নিজস্ব কিছু টাইমও থাকবে, তাই না? কিন্তু আর ওরা যে দ্বিতীয়ত খুশি হলো, হয়, ওরা যে খুশি হয় না, মানে না আহ, খুশি হয় কিন্তু অদিতি তখন তো তোমার মেমোরিতে নাই যে ওর ব্লাড টেস্টে কি রেজাল্ট এসেছে। আমার ইট ইজ ইন অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট অফ অল, নাম্বার টু হলো আমার তো মেমোরি এত ভালো না, হ্যাঁ, যে তুমি এত এসে রুগী বলবে আমরা ওটা দেখি। অফিসেই থাক, হ্যাঁ বাকি এক্স্যাক্টলি। কথা পরে হবে। হ্যাঁ, তো ওই আরেকটা কারণে আমি যেমন গ্রোসারি স্টোরে আমার যেতে হয় না। হুম। আরেকবার অনেক আগে আমার মনে আছে, একবার অনেক ছোট ছিল তখন আমরা, জাহিনের ছোট ছিল, আমাদের প্র্যাকটিস নতুন নতুন আর কি, তো জাহিনের মধ্যে স্কুল সাপ্লাই কেনার জন্য আমাদের এখানে কে মার্ট ছিল, তো আমি কে মার্টে গিয়েছি। আমার রোগী আমাকে দেখে লজ্জায় যে তুমি কে মার্টে আসো। হুম, বিশ্বাস করো অদিতি, চিন্তা করো কত ধরনের মানে, অনেক হ্যাঁ রকমের। আমি কে মার্টে আসি মানে এটা মানে কি, তার মানে আরেকজন বলছে গ্রোসারি স্টোর, তুমি গ্রোসারি করো, আরে আমি খাবো কি, আমি রাইট। না করলে এখানে মানে সো অদ্ভুত ধরনের ইয়ে। তো ওইসব জায়গাগুলো এখন আমি লোকজন দেখি না, আমি একদিক দিয়ে খুশি। আর ওই জাহিনের জন্য আনাতে মনে পড়লো আমার বাবা যখন বুলুন বুলুন মানে আমার ছোট বোনের যখন স্কুলে পড়ে, তখন ওদের একটা জ্ঞানের আলো তৈরি করতে হয়েছিল, মানে একটা থাকে, বুঝতে পারছো, এইটার সঙ্গে এইটা মিললে লাইট জ্বলবে, বুঝতে পারছো এই কোয়েশ্চেনটা। আমার বাবা ফ্লাইট থেকে ফিরে এসছে, রাত্রের অন্ধকারে লোডশেডিং হয়েছে, আমরা জ্ঞানের আলো বসে হচ্ছে। আছি, বাবা জ্ঞানের আলো খুঁজে পেল কি কোনো দোকান থেকে। এই যে বাচ্চাদের জন্য প্রজেক্ট করা, ও মাই গড! তারপর আমার মনে আছে এখানে স্কুলে, ঋত্বিকেদের স্কুলে ক্লাস 4-এ পড়ে, বলছে রিসার্চ প্রজেক্ট, হ্যাঁ, তো হুম কিছু একটা করতে হবে, তা আমি রিসার্চ প্রজেক্ট, তখন এমনিতেই আমার মানে 1-2 বছর বার্ন আউটে বাড়িতে বসে আছি, তখন আমার কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে, রিসার্চ প্রজেক্ট, হ্যাঁ, তখন আম, ইয়ে করলাম, আমি বললাম ঠিক আছে, বাবুকে বললাম, বাবু তো লকে যায়, অনেক দূরে যায়, ওর তো সময় নেই, হ্যাঁ, ওর মুখের রক্ত তুলে কাজ করছে। আমি বলছি ঠিক আছে আমি করবো, আমি বললাম আম, দু মানে দুটো জিনিস করবো, একটা হচ্ছে একে মেডিটেশন শেখাবো, 4-5 মিনিট ব্রিদিং টেকনিক, স্লো ডাউন করো, হুম হুম তারপর তুমি বিফোর দ্য মেডিটেশন অ্যান্ড আফটার দ্য মেডিটেশন তুমি বাস্কেট বলে হিট করো, দেখো তোমার হুম ইমপ্রুভ হুম করছে কিনা স্কোর অ্যান্ড অল দোজ থিংস। হুম করে একটা ডায়াগ্রাম করে যা আনসার পেয়েছি তা করছে, আই ডোন্ট রিমেম্বার দ্য অ্যান্ড কিছুই না, নো সিগনিফিকেন্স। একটা বাচ্চা যদি এডিএইচডি থাকে, তাকে কাম করা যায় না 4-5 মিনিটের ইয়েতে, হ্যাঁ, ইটস হুম। জাস্ট ইটস এ লাইফ টাইম, মেডিটেশন ইজ এ লাইফ টাইম জার্নি, একদিনে কি কখনো হয়? কিন্তু গিয়ে তখন আমি বলছি কি হবে, মানে চতুর্দিকে তখন দেখছি এটা তো টেক পাড়া, বুঝলি তো, সবাই রোবট টোবট দাঁড়িয়ে আছে।
কিন্তু somehow this একদম। project got noticed. People went there and was like really um, কারণ এটা তোমার তোমার লাইফে কাজে লাগতে পারে, ইফ ইউ যদি তোমার সাবস্ট্যান্সিয়ালি কোনো ইমপ্রুভমেন্ট দেখানো যায় তাহলে মানুষ তো খুব কনভিন্সড হবে। কারণ convinced হবে। হ্যাঁ, 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 কারণ তোমার এফিসিয়েন্সি যদি মেডিটেশনের পরে বাড়ে, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট হ্যাঁ, প্রজেক্ট আমি আমি মনে তখন করি। যে মানে বাড়িতে তোমার বসে লো বসে টেক হাই ইয়ার ইল্ড। খুব ভালো, খুবই ভালো। এইরকম করে এই জিনিসগুলোকে গেছে। এবার তুমি হুম। বলো, তোমার পেশেন্ট নিয়ে কোনো গল্প আছে? ওই যে ওটাই বলছিলাম না যে ও আচ্ছা আচ্ছা, যেটা তোমাকে বলতে চাচ্ছিলাম, কিছু ডিলেমা আমি ফেস করি, যেগুলো ধরো অলমোস্ট লাইক প্রতি সপ্তাহে একটা কিছু আসে, এবং ওটা নিয়ে আমার মানে একটু কথা বললে আমার সাথে আমার ভালোই লাগে। যে কিছু রোগী থাকে ওরা করে কি ডক্টর শপিং করে, হ্যাঁ। আমার কথা হলো যে দেখো, একজন ডাক্তারকে তোমার ভালো নাই লাগতে পারে, হ্যাঁ। এটাতে আমার না কোনো ইগোতে লাগে না যে আমার সাথে কারো ক্লিক করে না, হ্যাঁ। মোটামুটি পড়াশোনা সবারই জানা আছে, কিন্তু অনেক সময় পার্সোনালিটি যদি ঠিক না হয়, আমার অনেক রোগীকে পছন্দ হয় না, হ্যাঁ। তাও তখন ঠিক আমি তো আর আছে। ডাক্তার হিসেবে বাদ দিতে পারি না, সে আমাকে বাদ দিলে আমার আসলে কিছু যায় আসে না, কারণ কি ওই পার্সোনালিটি আসলে অনেক সময় মানে ডাজ নট রিয়েলি সিঙ্ক। তো এই রিসেন্টলি একজন মহিলা, উনি আর কি, আমি একটা ইয়ে পেলাম যে অন্য আরেকজন ডক্টর তার মেডিকেল রেকর্ডস আমার কাছে রিকোয়েস্ট করেছে। ইন আদার ওয়ার্ডস হোয়াট ইট মিনস যে সে সুইচ করছে। তো আমার মেয়েদেরকে আমার পরিষ্কার বলা আছে যে এরকম যদি কেউ করে, আমি ডক্টর শপিং করা রোগী পছন্দ করি না। ইটস নট বিকজ অফ মাই ইগো, ইটস জাস্ট যে কন্টিনিউটি অফ কেয়ার থাকে না, এবং এই যে তোমার একটা ইয়ে হয়, গ্যাপ তৈরি হয় যে বিটুইন আমার থেকে অন্যখানে যাওয়া, এই 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 যে ডেন্টটা আমি কখনো আসলে আর মেন্ট করতে পারি না। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমার মনে হয় রোগীটার সাথে আমার বন্ডটা ছুটে যায়। সো এই কারণে আমার মেয়েদেরকে বলা আছে আর কি। তারপরে গেল, মাসখানেক গেল, 6 সপ্তাহ গেল, হঠাৎ করে দেখি ওই রোগীর নাম আমার ইয়েতে আবার। আমি বলছি, দেখো এটা কোত্থেকে আসছে, তোমরা কি আগের কোনো অ্যাপয়েন্টমেন্ট যেটা তোমরা রেখে দিয়েছো নাকি আবার নতুন করে করা? বলে না, গতকাল করেছে। গতকাল করেছে, এই চার্ট তো আমি পিছনে পাঠিয়ে দিয়েছি, এটা আবার কেন করলো? তারপরে কেন জানি মহিলাটা আম, সে একটা ইয়ে আর কি, উইডো মহিলা, ছোট ছোট কিছু বাচ্চা নিয়ে এসে, বাংলাদেশি আর কি উনি। তো খুব শান্ত, কিন্তু চেহারা দেখলে না তোমার তোমার মানে হাড়টা একেবারে নিংড়াই যাবে, তোমার হাড়টা মোচড় দিয়ে উঠবে। দুঃখী 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 একটা চেহারা। অ্যান্ড ফর সাম রিজন আই রিয়েলি লাভড হার, নট ফর নাথিং এলস, শি ইজ জাস্ট অ্যানাদার পেশেন্ট। কিন্তু ওই যে বললাম ডাক্তার পেশেন্টের যে একটা সিঙ্কিং হয়, দ্য সিঙ্ক ওয়াজ দেয়ার। সো আমি বলছি, ঠিক আছে, ওকে আমি আরেকটা বার চান্স দিয়ে দেখি, আসুক, অসুবিধা নাই। আমি মেয়েরা তো অবাক যে কোনো দিন এরকম হয় না যে ডক্টর হোসেন লেখা আছে তো আমরা অ্যাপয়েন্টমেন্ট ভুলে দেওয়া হয়েছে, আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আমি বলছি, না, ওকে একটু আসতে দাও। হ্যাঁ, তারপর আসলাম, সেই দুঃখী চেহারা। তারপর আমি তো কথাটা উঠালাম যে এরকম তো আমি রিকোয়েস্ট পেয়েছিলাম, তো এটা কি, তা আমি কি গিয়েছিলেন? খুব মন খারাপ, হ্যাঁ গিয়েছিলাম। আমি বলছি, তা চলে আসলেন কেন? ভালো লাগে নাই। আমি কি বলবো বলো? So, আমার কাছে সে কমফর্টটা পায়। তারপর আমার মনে হলো যে না, আমারও অত হেডস্ট্রং হওয়ার কোনো প্রয়োজন নাই। না, ইটস ওকে। ও বেচারা খুব নরম সরম মানুষ, খুব দুর্বল মানুষ, আমার কাছে একটা ভরসা পায়। হ্যাঁ, অন টপ অফ এভরিথিং, চিকিৎসা সব ডাক্তার করতে পারে, চিকিৎসাটা ইস্যু না। কিন্তু আমার কাছে কোনো একটা ভরসা পায় যেখানে সে, ও, এর মধ্যে আমার মনে সেকেন্ডারি ফ্যাক্টর ছিল অদিতি, ওই যে ওই ফর্মটা, হোম কেয়ার। হুম। বারবার মানে বলেছি না যে হোম কেয়ার যদি কেউ ডিসেবলড হয় আর যদি তাদের ফ্যামিলির কেউ তার টেক কেয়ার করে, তখন ওই হোম কেয়ারের জন্য তারা কিছু পয়সা পায় আর কি। So, এটা আমাকে ওনার অ্যাপ্রোচ করেছিল যে তো শি ইজ নট রিয়েলি দ্যাট সিক, আমি এটা করতে পারিনি। আমি তখন বলেছিলাম যে হ্যাঁ, এটা তো আমি করতে পারবো এটা না, পছন্দ। এটার জন্য যদি আমাকে ছেড়ে যাও, আমি আই এম ফাইন উইথ দ্যাট। হুম, সো মোস্ট লাইকলি ওইটাও একটা ফ্যাক্টর ছিল এই ডক্টরের কাছে যাওয়া, যে যদি ওই ডক্টর করে, ইটস এ লট অফ মানি অদিতি, ইটস এ লট অফ মানি। হ্যাঁ, ওটা যদি হ্যাঁ, কেউ পায়, ইটস অ্যাবাউট লাইক $30,000-40,000 ফর এ ফ্যামিলি। হ্যাঁ, সো তাদের জন্য ম্যাটার করে, কিন্তু মিথ্যা বলে তো না, মিথ্যা বলে মিথ্যে কথা সত্য না, এটা যদি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় সত্য হয়। সো ওইটাই আর কি আমার রিসেন্ট স্টোরি হলো কিন্তু এটা আই যে। থিঙ্ক শি উইল রিয়েলাইজ, কারণ আমি এরকম যখন যে রেয়ার জিনিসগুলো রেয়ার সময় ফেরত এসছে, তারা আমার কাছে কিছু দিয়ে গেছে। সুতরাং দেখো, হয়তো তোমাকে কিছু দিয়ে যাবে। দ্য ভেরি ফ্যাক্ট যে তুমি দাওনি তাও সে ফিরে এসছে, হুম তার হুম ট্রাস্টটা হুম কোথাও রেখেছে, এটাতে তোমাকে বুঝতে হুম হবে ইকুয়েশনটা, যদিও তুমি ভেঙে গেছো একটুখানি, হুম হুম হুম। কিন্তু দেখতে হবে এই জিনিসটা কোথা তবে ইউর অ্যাবসলিউটলি রাইট, যেটা বললাম কি, আমার ওনার সাথে ইন্টারাকশনটা, এই ভিজিটটা খুব প্রয়োজন ছিল যাতে করে আমি বুঝতে পারি, এবং এটাও যে আমি আমার মনের মধ্যে ওনার জন্য ফিলিংসটা কতটা রেখেছি। হ্যাঁ, যে বলে না ডাক্তাররা প্রজেক্ট করা উচিত না, এই না সেই না, কিন্তু আসলে আমরা মানুষ তো। হিউম্যান বিংস, উই আর হ্যাঁ, হিউম্যান বিংস। তো ওনার জন্য আমার অনেক মায়া। দেখলাম যে অনেক মায়া। আমি এই এক্সেপশনটা করলাম। হ্যাঁ,
আমার বোধহয় আই ডোন্ট নো লাইফে বোধহয় সেকেন্ড অর থার্ড টাইম। অনেক মানুষ অনেক পরে এসে কান্নাকাটি করে, ওটাও আমি যদি এরকম করে তখনও মায়া লাগে যে না প্লিজ প্লিজ আমাকে, মানে আমার ভুল হয়ে গেছে ইত্যাদি সিত্যাদি বলে, ঠিক আছে। কিন্তু ওনার জন্য কিছু না বলার আগেই আমার খুব মায়া লাগলো যে না, মানে উনি হয়তো দুইটা কারণে চেষ্টা করেছিল বাট হলো না আর কি। তো মানে তুমি তার তো পক্ষেও তো কতটা আম, অপমানের যে আমি চলে গেছি, জানে ডাক্তার, হ্যাঁ হ্যাঁ জানে, তাকে হ্যাঁ তো মাথা নিচু তারপরেও করতে আসছে। তারপরেও আসা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অদিতি, তুমি কি আমার এই কবিতাটা পোস্ট করে দিবে আমাদের এর পরে? আমি তো পড়তে পারলাম না, অ্যাবসলিউট, কিন্তু যদি ওরা, অ্যাবসলিউটলি। হ্যাঁ খুব আমার মানে, আমি যখন ফিরে আসছিলাম ফ্লোরিডা থেকে প্লেনে, আমার খুব বাচ্চাটার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছিল। ওর সাথে আমার দেখা হচ্ছিল গত জুন মাসে। তখন ও আমাকে বলছে তুমি তো ভালো লেখো, তুমি প্লিজ লিখতে থাকো। হ্যাঁ, তখন মনে হলো যে ওর জন্য আমি একটু কিছু লিখি। অ্যাবসলিউটলি, ওই ওই কবিতার মধ্যে যে রনেসটা আছে, যে হ্যাঁ, ইমোশন, দ্য এনার্জি হোয়াট হোয়াট ইউ গেভ আউট অ্যাজ আ, আমাদের সব ইমোশনকে আমাদের অ্যাকনলেজ করতে হবে, যেভাবে খুশিকে আমরা এমব্রেস করি সেভাবে দুঃখকেও করতে তুমি হবে। এমব্রেস তো করছো তোমার কোনোটাই, উইকনেসকে, তোমার হ্যাঁ উইকনেস যে কোনোটা ইউ আমাদের, ফেল্ট ইট। কোনোটা আমাদের ফরেন না। ভালো থেকো অদিতি। লাভ ইউ জিনাত। লাভ ইউ অদিতি। কথা হবে। টেক কেয়ার জিনাত। বাই বাই।